আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কার সাথে কার জোট। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মাওলানা আহমদ আলী কাশেবি, নায়েবে আমির হেফাজত ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় কার সাথে কার জোট। আমরা জানি যে ইসলামী দলগুলোর মধ্যে একটি সমঝোতা আছে যে নির্বাচনে কিভাবে তারা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেটি জোট হবে না সমঝোতাই থাকবে। শেষ পর্যন্ত আসলে এখনো পর্যন্ত সেরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সামনে যেহেতু আরও সময় আছে, আর খুব কার সাথে কার জোট এই বিষয়টিও বলা এখনই খুব কঠিন। তারপরেও আমরা আজকে একটি সাক্ষাৎকার দেখেছি ইসলামী দলের একজন নেতার। তিনি কিছুটা বিষয়ে আভাস দিয়েছেন যে আসলে শেষ পর্যন্ত ইসলামী দলগুলো, বিশেষ করে ছোট ছোট দলগুলো কি জোটবদ্ধভাবে নির্বাচন করবে নাকি আসলে কারোর সঙ্গে গিয়ে নির্বাচন করবে। আমি আহমদ আলী কাশেমি ভাইকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে কি মনে হয় আসলে যে ইসলামী দলগুলোর মধ্যে যে আলোচনা চলছে সেটি কি শেষ পর্যন্ত থাকবে? কি মনে করেন আপনি? আপনাকে ধন্যবাদ। ইসলামী দলগুলা ইসলামী দল না, শুধু নির্বাচন যখন আসে মানে সবাই তো তাদের জয় চায়। সুতরাং নিজের দল বাড়ি করার বা সরকার গঠন করার একটা অবস্থানে যাওয়ার জন্য অনেক দলেই জোটবদ্ধভাবে নির্বাচন করে। ইসলামী দলগুলোর মধ্যে দীর্ঘদিন যাবতেই জোট হওয়া বা এককভাবে নির্বাচন করার এই আলোচনা দীর্ঘদিন যাবৎ চলছে, এখনও মনে করি যে চলমান আছে। অনেক প্রোগ্রাম আমরা বিভিন্ন দলের একত্রিত করা হয় অথবা অন্য কোনো দলের প্রোগ্রামে যাওয়া আসা, এই একটা অবস্থানে দীর্ঘদিন যাবৎ ইসলামী দলগুলো চলতেছে। জি, তো এখন পর্যন্ত আমরা সঠিকভাবে সেভাবে বলতে পারি না যে আমাদের মধ্যে একটা জোট, নির্বাচনী জোট বলেন বা নির্বাচনী সমঝোতা বলেন, এটা হয়ে গেছে। তবে আমরা মনে করি যে কাছাকাছি অনেক আলোচনা চলতেছে। নির্বাচনের যখন আরও সামনের সময় কাছে আসবে তখন মনে হয় যে তাদের এটা অনুভব হবে যে আমাদের ঐক্যটা বা একত্রে থাকাটা কতটুকু প্রয়োজন। সেই সময় হয়তোবা আমরা বলতে পারবো যে কয়টা দল কিভাবে ইসলামী দলগুলো নির্বাচন করতেছে। এখন পর্যন্ত আমরা আশাবাদী যে আমরা সকল ইসলামী দলগুলো একসাথে থেকে আমরা নির্বাচন করতে পারবো, আশা রাখি আর কি। যে এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে বাইরে যেটি দেখছি, ভেতরে কি হচ্ছে সেটি আপনারা নিশ্চয়ই ভালো বলতে পারবেন, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বা বিশেষ করে বিএনপির সঙ্গে আপনাদের কি আলাপ হচ্ছে সেটা আপনারাই বলতে পারবেন। যেটি আমরা দেখলাম যে ছোট ছোট কিছু দল তারা দুই মেরুর চিন্তা করছে, যেটি আমরা ওই সাক্ষাৎকারে দেখেছি, সেটি আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে। আপনি তো নির্বাচন করবেন নিশ্চয়ই, বোধহয়। জি, ইনশাআল্লাহ। খেলাফত মজলিস থেকেই তো নির্বাচন করবেন। আপনি কোন জায়গা থেকে নির্বাচন করবেন চিন্তা করছেন? আমি আমার যেখানে আমি বসবাস করি, ঢাকা 10 আসন, যেটা ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান এই আসন আর কি, নিউ মার্কেট এই এলাকা নিয়ে ঢাকা 10 আসন। তা আমরা প্রাথমিক চিন্তা ভাবনা করতেছি আর কি। তবে এটা জোটবদ্ধভাবে যদি আমরা হয় তখন জোটের সাথে আলোচনায় যাকে জোট বা আমাদের যদি কোনো সমঝোতা হয়, সমঝোতার মাধ্যমে যাকে যোগ্য মনে করা হয় বা যার দ্বারাতে আসন নিয়ে আসার সম্ভাবনা আছে তাকে দেবে। সেই সময় আমরা চিন্তা করব। এখন আপাতত চিন্তা খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের চিন্তা আছে যে খেলাফত মজলিস বলছে যে ঢাকা 10 থেকে নির্বাচনী চিন্তা ভাবনা করার জন্য আর কি। জি, আমি এ পর্যায়ে এম এ আজিজের কাছে আসতে চাই যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে আসলে কার সাথে কার জোট, এটি নিয়ে আলোচনা চলছেই। গত এক বছর ধরেই আমরা প্রায় এক বছর ধরেই ইসলামী দলগুলোকে দেখছি যে তারা একসঙ্গেই আলোচনা করছে, মিটিং করছে, সমাবেশ করছে, সেখানে বিএনপিকে বাদ রেখেই তারা করছে। আবার এটাও দেখছি যে বিএনপির সঙ্গে ভেতরে ভেতরে একটা আলোচনা ছোট ছোট যে সব ইসলামিক দলগুলো আছে তারা করছে। আপনার কাছে কি মনে হয় আসলে কি? দেখেন, এইটা সামনে নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা হচ্ছে। যেমন জামাত ইসলাম প্রথম থেকেই বলছে যে ইসলামিক দলগুলোকে একসাথে নিয়ে এক বাক্সে ভোট দেওয়া, এই চেষ্টা জামাত ইসলামের তরফ থেকে বেশি প্রধানত করা হচ্ছে। আর বিএনপির তরফ থেকেও কিন্তু ইসলামিক দলগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে যাতে সব ইসলামিক দল একদিকে না যায়। হ্যাঁ, অর্থাৎ ইসলামিক দলের ভিতরে ধরেন
বিরাট বিরাট পার্থক্য আছে। যদিও বলা হয় ইসলামিক দল, সবগুলোই ইসলামিক দল একে অপরকে মনে করে না। যেমন ধরেন ইসলামের দলগুলোর সেক্ট আছে ৭৩টার মতো, ৭৩ ভাগ আছে ইসলামিক চিন্তাবিদদের ভিতরে। এদেরকে সব এক জায়গায় আনা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, ছোট ছোট, যেমন আগে সমাজতন্ত্র আমি দেখছি, সমাজতন্ত্রে যারা বিশ্বাস করতো আধা মসজিদি পোয়া মসজিদি হয়ে দুইজনে দুই ভাগ হয়ে যেত, এরকম আর কি। ইসলামিক দলগুলি আপনি সারা বিশ্বেই খেয়াল করে দেখেন যে ইসলামিক দেখেন ওআইসি একসাথে কাজ করতে পারে না। ওআইসি, এই যে গাজাতে আপনার ইসরায়েলে গণহত্যা চলছে, শিশু মেরে ফেলছে, ওআইসি ইসলামের রাষ্ট্রের পক্ষে থাকবে, দেখেন নিষ্ক্রিয়, এরকম। তো আমাদের দেশেও ইসলামিক দলগুলোর ভিতরেও ওই কারণে পার্থক্য আছে। আমি যেটা বলছি যে 73 সেক্ট আছে, মানে এটাকে উপদল বলেন আর দল বলেন আর অথবা চিন্তার পার্থক্য বলেন, 73 আছে। সুতরাং এর ভিতরে ধরেন এখন যারা ভোটের জন্য একে অপরকে স্যাক্রিফাইস করবে আলোচনা হচ্ছে। যেমন ধরেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ আর আপনার হেফাজত মজলিস বাংলাদেশ, খেলাফত মজলিস, এদের চিন্তায় আকাশ পাতাল পার্থক্য। আমরা এতদিন তাদের মানে এই সব ওনাদের আলেম জামাত ইসলামের বক্তব্য শুনছি, তো বিরাট পার্থক্য, গ্যাপ। এখন যদি ঐক্যবদ্ধ হয় তাহলে শুধুমাত্র ভোটের জন্য হবে। ভোটের জন্য যদি ঐক্যবদ্ধ হয়ে সিট বেশিও পায়, তাহলে এই যে তাদের তাত্ত্বিক যে পার্থক্য, চিন্তার যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু একমত হওয়া কঠিন। সেটি আমরা এতদিন জানতাম যে আসলে ভোটের জন্য সবাই এক, কিন্তু আজকে যিনি কথা বলেছেন একজন, আমি তার নামই বলি, মাওলানা মামুনুল হক, যিনি বক্তব্য দিয়েছেন আজকে একটা সাক্ষাৎকার দেখেছি, সেখানে বলেছেন যে ছোট ছোট কিছু দলের আসনের ভিত্তিতে হয়তো তারা শেষ পর্যন্ত বিএনপি সঙ্গেই চলে যেতে পারেন। হ্যাঁ, বলছেন। কারণ হচ্ছে যে আপনার মামুনুল হক সাহেব যেসব বক্তৃতা দেয় দেখা গেছে, এবং কাশেমি ভাইরাও যে বক্তব্য দেয়, জামাতে কোনোভাবেই সাপসাপ করে না ওনারা। এখন এই জন্যই আমি বলছি যে কার সাথে কার ঐক্য হবে, যেমন আপনার হেডিং, এটা কিন্তু এখনই কনক্লুড করা যাবে না। এটা আলোচনা চলছে, ইলেকশনের রোডম্যাপ ঘোষণা এই মাসে দিবে, রোডম্যাপ কি তাও বুঝি না, হয়তো ইলেকশনের শিডিউল দিবে, তার আগে হয়তো একটা চূড়ান্ত হবে। যদি নিশ্চিত হওয়া যায় ইলেকশন ফেব্রুয়ারিতে হচ্ছেই, এখনও তো একটা কনফিউশন, ধোঁয়াশা কিন্তু আছে। এই জন্যে কিন্তু আলোচনাটা গ্রাউন্ড ওয়ার্ক, ব্রেকিং ওয়ার্ক। ধোঁয়াশা আপনার কাছে কেন মনে হয় যে এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ধোঁয়াশা আপনার কাছে কেন মনে হয়? ধোঁয়াশা হচ্ছে ধরেন এই যে ধরেন পিআর সিস্টেম, গণপরিষদ নির্বাচন, তারপরে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, এগুলো মীমাংসা হওয়া কঠিন। ধরেন পিআর ভিত্তিতে আমার স্ট্যান্ডটা দেখেন, তিনটেই বলি যে এই স্ট্যান্ড, আমি তো একটা ভোটার তো না, আমি একজন মালিক, দেশের মালিক আমি, রাজনীতিবিদরা হচ্ছে আমার প্রতিনিধি হবে, কিন্তু ওনারা কয়েকজন বসে সব বন্টন করে ফেলতেছে। আমার মত হচ্ছে পিআর সিস্টেম হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী। ধরেন আপনি পিআর সিস্টেমে গেলেন, আপনি উচ্চকক্ষে যান, জামাত তো 2 কক্ষেই পিআর সিস্টেম চায়, ধরেন গেলেন, যাওয়ার পরে ধরেন পিআর সিস্টেমে তো যে কোনো সংগঠন নির্বাচন করতে পারে, প্রতীক থাকতে হবে। হ্যাঁ, ধরেন পিআর সিস্টেমে গেলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা আছে না, তাদের ভোট 9 থেকে 10%, তাদের প্রতীক নাই, স্বতন্ত্র দাঁড়ানোর তো অধিকার আছে। তারা তাদের যে ভোট অ্যাসেস করে অতগুলো লোক দাঁড়ায় যাবে স্বতন্ত্র, একে অপর তো চেনে, তারা ভোট দিয়ে দিল, ধরেন 8-9% ভোট, 8-9টা সিট চলে গেল। তাহলে ওই এরা যা পড়বে কি, সংসদে যা প্রত্যেক দিন বলবে যে আমাদের মাইনরিটি অত্যাচার করা হচ্ছে, সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট, আর ওই দিক থেকে ইন্ডিয়া স্লোগান দেওয়া শুরু করবে। এই তো তাদের প্রতিনিধি এই কথা বলছে। ধরেন আপনি তারপরে আসেন, ধরেন পাহাড়িরা আছে, পাহাড়ি অনেক গ্রুপ স্বায়ত্তশাসন চায়, অনেকে স্বাধীনতাও চায়। এখন ধরেন তারা তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং করে একটা ধরেন 2 জন বা 4 জন প্রতিনিধি দিল ইলেক্টেড, তাদের ভোটের স্ট্রেংথ অনুযায়ী হিসাব করে ধরেন তাদের ভিতরে 2-1 জন হয়ে গেল, 2 জন। এখন তো সংসদে তো স্বাধীনতার কথা উঠবে পাহাড়ি অঞ্চলের, আপনার
আমাদের 3 ডিস্ট্রিক্টের স্বাধীনতার কথা উঠবে, স্বাধীনতার শাসনের কথা উঠবে। তারপরে ধরেন সমকামীদের দেশে অর্গানাইজেশন আছে, ওরা সমকামীরা একজন খাড়া হয়ে গেল, ধরেন বা 2 জন খাড়া হয়ে গেল, ওরা তো সমকামী ছাড়া ভোট দিবে না, ওরা ভোট দিল, ভোট দিয়ে ওরাও গেল। যা আমাদের এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস করতে দিচ্ছে না, তার প্রধান একজন সমকামী, ওখানে যা সব দাঁড়ায় বলবে, ওরাও একজন গেল প্রতিনিধি, এখন ওখানে যা করবে আমরা সমকামীদের স্বাধীনতা চাই, আমাদের ফ্রিডম দেওয়া হয় না। তারপরে ধরেন সেক্স ওয়ার্কার রেজিস্ট্রেশন আছে, তারা দাঁড়াইলো, তারাও একটা গেল। তো এটা হরেক রকমের কাহিনী। এখন আমার দুশ্চিন্তার জায়গায় একটাই, হিন্দু বৌদ্ধ পরিষদ এবং পাহাড়িদের প্রতিনিধি যখন যাবে, এই দেশে তো স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা রক্ষা কঠিন হয়ে যেতে পারে কালক্রমে। সুতরাং এইগুলোই আমি বলবো যে উচ্চমানের গণতন্ত্র এবং দেশে যদি ইউনিটারি না হয়, অর্থাৎ সবল অঞ্চলের লোক যদি এক চিন্তার না হয়, তাহলে পিআর সিস্টেম ফাংশন করবে না। জি, আমি কাশিমি ভাইয়ের কাছে আসতে চাই আবার। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা আপনারাও বলছেন এবং ইসলামী জোটগুলো সবাই বলছে, সেখানে আপনাদের দলও আছেন। আসলে জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে পিআর পদ্ধতিতে আসলে সুবিধাটা কি, কি মনে হয় আপনার কাছে? জি, 1 নম্বর কথা হলো যে আমরা খেলাফত মজলিস কিন্তু পিআর পদ্ধতিতে নিয়ে খুব সিরিয়াস না। আমরা মনে করি যে বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি আছে, এটার ভালো এবং মন্দ উভয় দিকই আছে। আমাদের দেশে এটাকে কার্যকর করা হুট করে এখন সম্ভব হবে কিনা, এবং এই পিআর পদ্ধতি না হইলে খেলাফত মজলিস নির্বাচনে যাবে না, এই ধরনের এরকম কোনো অবস্থান আপনাদের নেই? এরকম কোনো অবস্থান আমাদের নাই। এইখানে আমি আসি, কিন্তু আপনারা যে একটি জোটবদ্ধ বা সমঝোতার ভিত্তিতে আপনারা আছেন, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু এই জায়গাটাতে একেবারে অনড় অবস্থায় আছেন যে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। এবং আরেকটি কথা আছে যে হতে হবে না, শুধু পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না, যেহেতু একটা দাবি করে। জি, তাহলে কিন্তু আপনারা ওই দাবির সঙ্গে জোরালোভাবে সমর্থন নেই? মানে আমরা এই দাবির সাথে জোরালো সমর্থনে আমরা নাই। ওরা তো তাদের দলীয় একটা দাবি করতেই পারে, কিন্তু যখন মনে করেন চূড়ান্ত আমরা তাদের সাথে জোটবদ্ধ হইয়া তখন কোন কোন দাবিগুলা আদায় না হইলে আমরা নির্বাচনে যাব না, সেই চিন্তাটা তো আমরা পরে করব। কারণ আমরা তাদের সাথে ঐক্যবদ্ধভাবে এরকম কোনো দাবি বা এরকম কোনো কথা বলি নাই যে এই দাবি ছাড়া আমরা আগামী সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, এরকম করিনি। সেই জন্য আমরা বলতে পারি যে এইটা জামাত ইসলামও কথা বলতেছে এই ব্যাপারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও এই ব্যাপারে কথা বলতেছে। আমি মনে করি যে এটা তারা একটা চাপ বা কৌশল অথবা তাদের কাছে তাদের দলীয় সিদ্ধান্তে এটাকে তারা বেটার এবং ভালো মনে করতেছে, সেই জন্য তারা বলতেছে অধিকার আছে। যখন চূড়ান্ত পর্যায়ে আমাদের মধ্যে একটা সমঝোতা হবে যে আমরা এইভাবে করবার, আমরা কোনো ইসলামী দলকে আমরা এই জোট থেকে বাদ দিতে চাচ্ছি না। আমরা সকলকে ধৈর্য রাখা, সবাইকে নিয়ে এক প্ল্যাটফর্মে থেকে, কারণ দেখেন এখন তো বিভিন্ন সময়ে বিভিন্ন জোট, এক সময় তো বিএনপির সাথে জামাতের জোট ছিল, আবার আওয়ামী লীগের সাথেও মিলিয়া কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল জামাত, ছিল না? আওয়ামী লীগের সাথে মানে বিরোধী দল হিসাবে আন্দোলনের মধ্যে জামাতও কিন্তু পাশে ছিল, আওয়ামী লীগের পাশে ছিল। তাহলে এই সমস্ত কারণে আমরা দেখছি যে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন জোট হয়েছে। আর জোটটা এটা তো একেবারে যে স্থায়ীভাবে কিছু না, কারণ আওয়ামী লীগ মানে বিএনপি সমর্থন, মানে জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করছে বিএনপি, আবার জামাতের সমর্থনে আন্দোলন করছে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, সেটাও তো করছে। তো এখন আমরা মনে করি যে আওয়ামী লীগ এখন ক্ষমতায় তো নাই, তারা এখন নির্বাচন করতে পারবে কিনা সেটার মধ্যে অনেকটা সন্দেহ আছে। কারণ আওয়ামী লীগকে এখন মানে নিষিদ্ধ বলতে যে তারা এখন আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে কার্যক্রম নিষিদ্ধ তাদের। সুতরাং এই হিসাবে আমরা মনে করি যে ইসলামী শক্তি যদি একত্র থাকে, এটা শুধু নিছক নির্বাচনী জোট, জামাতের সাথে ভিন্ন মত বিভিন্ন কারণে আমাদের আছে, কিন্তু আমরা
নিছক একটা নির্বাচনী জোটে আমরা থাকতে পারি কিনা, এই চিন্তাটা কিন্তু আলোচনায় আছে এবং সামনেও এটা আলোচনা হয়ে হয়তো বা দৃশ্যমান হইলে আপনারা বলতে পারবেন যে জোটটা এই পর্যায়ে যাচ্ছে। সুতরাং আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনে একটা সফলতা, মানুষ মনে করেন এই ফ্যাসিবাদের পতনের পরে মানুষ কিন্তু ভিন্নভাবে একটা স্বপ্ন দেখতেছে। কেউ কেউ মনে করতেছে যে আমরাই মনে হয় যে ক্ষমতায় চলে আসলাম, হ্যাঁ, এটাও একটা স্বপ্ন। আর কেউ কেউ মনে করতেছে না, এই যে একটা পরিবর্তনের পরে জনগণ আবার নতুন করে আরেকটা বিবেচনার দিকে গেছে বা যাচ্ছে আমরা মনে করি। সুতরাং জনগণের সেই প্রত্যাশা, সেই বিবেচনাটার আমি মনে করি যে ভিন্ন একটা শিবিরে যদি মানুষ একত্রিত হয়ে সেটা কাজে লাগাইতে পারে, তাহলে হয়তোবা যে এই দেশের মানুষ মানে সরকার পরিবর্তন দেখছে, কিন্তু এই কয়েকটার বাহিরে কিন্তু দেখে নেই। মানে এই কয়টা, এইটার পরে এইটা হয়েছে, আবার ওইটার পরে এইটা, এরকম পরিবর্তন। সুতরাং আমরা মনে করি যে মানুষের যে একটা প্রত্যাশা এরকম আছে যে আমরা আরেকটা ভিন্ন পরিবর্তন আমরা দেখতে চাই, এবং ভিন্ন পরিবর্তন যদি করতে পারে সেজন্য আমাদেরকে কাজ করতে হবে যে সকল মানুষকে মানুষের একটা আশা জাগা নিয়ে একটা অবস্থানে নিয়ে আসতে হবে যে মানুষ যাতে ভিন্ন চিন্তা করতে পারে। এটা কিন্তু দেখেন, ভিন্ন চিন্তা যে করতে পারে এটা কিন্তু বিএনপিও মনে করতেছে, যার কারণে বিএনপি মনে করতেছে যে ইসলামী জোটটা যাতে এইভাবে না হয়ে যায়, সেই জন্য তারা এটার মধ্যে একটু সক্ষতা করে তারা চেষ্টা করতেছে যে কিছু মানুষকে, যেটা আমাদের ভাই বললেন আজিজ ভাই, যে তাদের সাথেও কিছু রাখতে চাইতেছে। তা আমরা চাচ্ছি যে ওরা জাতীয়তাবাদী দল, তারা দেশ পরিচালনায় কয়েকবার দেশ পরিচালনা করছে, সামনেও যদি জনগণ ভোট দেয় তারা দেশ পরিচালনায় আসবে। কিন্তু আপনাদের সঙ্গে কি কোনো আলোচনা হয়েছে কি বিএনপির সঙ্গে? না, বিএনপির সাথে আমাদের নির্বাচনী ব্যাপারে তো কোনো আলোচনা হয়। বিএনপি একটা বড় দল, আমরা কোনো না কোনো সময় তাদের সাথে বিভিন্ন ইস্যুতে বৈঠক করেছি। হ্যাঁ, এক সময় খেলাফত মজলিসও এই জোটের মধ্যে আমরা ছিলাম, 4 দলীয় জোটের থেকে নিয়ে 20 দলীয় জোট পর্যন্ত কিন্তু আমরা বিএনপির সাথে ছিলাম। তো এখনো রাজনৈতিক মোড় কোন সময় যায় যে বিএনপির সাথে আমাদের কথা বলতে, ডায়লগ করতে তো সমস্যা নাই, কথা বলতে বা রাজনৈতিক মেরুকরণ সামনে কোনটা হয় এটা তো আমরা সবাই দেখব। আজকে যেই আপনি বিরাট একটা সাক্ষাৎকারের কথা বললেন, উনি ওনার অবস্থান থেকে বা যেভাবে সময়ের গতিতে যে ধরনের কথা বলার দরকার আমি মনে করি যে সেভাবে উনি কথা বলছেন। তাই আমরা চেষ্টা করব, কিন্তু এটার দ্বারা এমন না যে 2 শিবিরে চলে গেছে, ঘোষণা তো কেউ দেয়নি, এখনো কোনো কিছু ঘোষণা দেয়নি যে আমরা বিএনপির সাথে গুঞ্জন চলে গেছি বলা যেতে পারে। মানুষের অনুমান নির্ভর অনেক কথাবার্তা মাঠে চলছে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই পর্যায়ে, যে আসলে যে ইসলামী দলগুলো যে ঐক্য দেখছি, সেখানে জামায়াতের নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি। সেখানে আসলে আমরা একটি প্রতিবেদন দেখলাম, দ্য ডিপ্লোম্যাটের একটি প্রতিবেদন, যে বাংলাদেশে জামায়াতের রাজনীতিতে পুনরুত্থান হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, দেখেন, আমি আগেরটা একটু বলবো পরে। পুনরুত্থান বলতে জামাত ইসলাম তো নিষিদ্ধ ছিল, তারা এখন অ্যাক্টিভিটিস করছে, এতেই হয়তো অনেকেই এটাকে উত্থান হিসেবে দেখছে। কিন্তু এখন পর্যন্ত জামাত, আমার কাছে মনে হয় এখনো ওই পর্যায়ে যায় নাই যে জামাতের ভোট সব জায়গায় ফিক্সড। হ্যাঁ, হয়তো 1% বাড়ছে। আমার ধারণা ইসলামিক দলগুলো যদি সবগুলো একসাথে হয়, তাহলেও দেখেন ভোট মার্জিন কিন্তু সংসদীয় ওয়েস্টমিনস্টার সিস্টেমে তাদের কিন্তু সিট খুব অল্পই পাবে। হ্যাঁ, আনুপাতিক নির্বাচনে সবগুলো ভোট এক বাক্সে যদি পড়ে, তাহলে আনুপাতিক হারে নির্বাচন সিট বেশি পেতে পারে। কিন্তু সেই আনুপাতিক, এই কারণেই আমার মনে হয় আনুপাতিকটা মানে আলোচনায় জোরে সরে আসছে, কারণ জামাত ইসলাম এর ভিতরে ঢুকেছে। জামাত ইসলাম তো প্রায় 300 সিটের নমিনেশন দিয়ে দিছে। তারা নমিনেশন, অর্থাৎ ওয়েস্টমিনস্টার সিস্টেমে নির্বাচন করার জন্যই তো তারা প্রস্তুতি নিয়েছিল। হঠাৎ করে পিআর সিস্টেমে ঢোকা মানেই হচ্ছে যে তারা একটা মানে বিএনপিকে বিশেষ করে চাপে ফেলানো, যে যদি আনুপাতিক নির্বাচন হয় তারা বেশি করে সিট পাবে। কিন্তু আমি যে উদাহরণগুলো দিলাম, পিআর সিস্টেমে যদি শেষ পর্যন্ত এগ্রি করে, তাহলে তো দেশের শেষ চূড়ান্ত বিশ্লেষণে হতে পারে 5 বছর 10 বছর, এই দেশ কিন্তু ভেঙে যাবে এবং এই দেশ আরও মহাসংকটে পড়বে।
আর আপনি যেটা বলছিলেন যে আমি নির্বাচন নিয়ে ধোঁয়াশা লেখি, আর একটা কথা বলছি যে আর একটা গণপরিষদ নির্বাচন চাচ্ছে না, এক গ্রুপ চাচ্ছে না। গণপরিষদ নির্বাচন কি দেশ কি নতুন করে হয়েছে নাকি? সংবিধান পুনর্লেখন হবে, সেটা গণপরিষদে পাশ করবে। এটা তো বিএনপি এগ্রি করবে না, আমরাও এগ্রি করব না। 2, জুলাই সনদ, সেটাকে আইনি ভিত্তি দিতে হবে। আপনি বলেন সংবিধানের সাথে, এটা কিন্তু সাংবিধানিক সরকার, কারণ সংবিধানের সমুন্নত রাখার জন্য এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে। তারপরে এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে, ডক্ট্রিন অফ নেসেসিটি স্বীকৃতি মতামত নিয়েছে। এবং প্রেসিডেন্ট বলেছে, আমি কথা বলছি না যে সেনাবাহিনীর নিবাস থেকে প্রধান বিচারপতি বেরিয়ে আসছে, লিস্ট যখন ঘোষণা দিয়েছে, অ্যাপিলেট ডিভিশনে আরো জাজ বেরিয়ে আসছে, আমি বলতে চাচ্ছি না কে স্বাক্ষর করেছে। তাহলে ওই যে 106 অনুচ্ছেদ অনুযায়ী দিল, কে স্বাক্ষর করেছে? আমি বিশ্বাস করে নাই। প্রেসিডেন্ট বলছে তিনি মতামত নিয়েছেন, আমরা প্রেসিডেন্টের কথা বিশ্বাস করেছি, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য এখানেই যে যেমন স্বাধীন মানিক, মঞ্জিল মোর্শেদ, তারা তো নাম করা উকিল, তারা বলেছে সংবিধানের কোনো কিছুর সাথে সাংঘর্ষিক কোনো জিনিস প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করলেও সেটা বৈধ হবে না, সংসদ লাগবে। তো জুলাই সনদের যে বিষয়গুলি আসতেছে, যেভাবে আলোচনা শুনছি, এই যত ঘটনা, সব ঘটনা বিবৃতি করা হচ্ছে, যত সংস্কার সব ঢুকানো হবে, আইনি ভিত্তি কি করে দিবে? এটা তো বৈধ হবে না। কেউ না কেউ চ্যালেঞ্জ করবে, কেউ না কেউ চ্যালেঞ্জ করবে, তখন তো এটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এটা কঠিন। আর এর মানে হচ্ছে জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার অর্থ হচ্ছে এক ধরনের ইন্ডিমিনিটি চাওয়া, ইন্ডিমিনিটি চাওয়া। আমার উদাহরণ একটাই আছে, শেখ মুজিব পরিবার সহ হত্যা হয়েছে না, মোস্তাক আহমেদ ফ্রিডম পার্টির এদেরকে ইন্ডিমিনিটি দিছিল না, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আসে ওটা বাতিল করে দিচ্ছে, বাতিল করে বিচার করছে না, বিচার করছে তো, কোথায় ফ্রিডম পার্টি? নাই তো কেউ। সুতরাং ইন্ডিমিনিটি দেয় না। আমার কথা হচ্ছে অভ্যুত্থানের যে শক্তিগুলা, এই শক্তিগুলোর ভিতরে দূরত্ব সৃষ্টি না হওয়া, সবাই সমঝোতার ভিতরে। আমার বক্তব্য হচ্ছে এই যে ধরেন আপনার খেলাফত মজলিস, জামাত ইসলাম আদর্শিকভাবে এক না, কিন্তু গণ অভ্যুত্থানে তো এক ছিল, এখন ইলেকশনটা একসাথে করুক না, এটা তো সমস্যা কি? গিয়ে ওখানে পার্লামেন্টে যাক, সবাই পার্লামেন্টে যাক, খুব বেশি যাক না, পার্লামেন্টে যাক, যে একসাথে কাজ করুক না কেন। ওই পার্লামেন্টটাকেও ভাবা উচিত যে আমাদের দেশে গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক আইনের শাসন, সুশাসন, মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই সংসদ। সুতরাং এই সংসদের ঝগড়া বিবাদ বাদ, শুধু ন্যাশনাল ইন্টারেস্টে, জাতির ইন্টারেস্টে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পলিটিক্সটা আবার গৌণ করে দেখে আমরা জাতিকে গঠন করব, অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে আইনের শাসন সুশাসন থাকবে, এইটা হবে প্রায়োরিটি। এইভাবে করুক না। এখন দেখা গেছে যে এখন নির্বাচনের ঢামাডোল শুরু হয়েছে, ক্ষমতায় কে বেশি সিট পাবে এটা নিয়ে ইতিমধ্যে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে। তাহলে অভ্যুত্থানের শক্তি, আপনার যেখানে রাজনৈতিক শূন্যতা, আপনারা যদি দ্বন্দ্ব করেন, রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। রাজনৈতিক শূন্য কখনো শূন্য থাকে না, তখন অন্য কেউ এসে বসবে, হয়তো ফেসিবাদী আগমন ঘটবে, অথবা অন্য শক্তির আগমন ঘটবে, তখন তো কিছুই পাবেন না। আপনার কাছে কি মনে হয় কে কয়টা আসন পেতে পারে? এটা তো বলা না, আমি তো আর সার্ভে করি নাই। তবে যাই বলেন না কেন, যতই হোক, আমার একটা উদাহরণ আমি সবসময় দিই, 17টা বছর 111 সময় সহ 17 বছর বিএনপির ভিতরে সব অপোজিশনের বিরুদ্ধেই হয়েছে। যেমন হেফাজতের কত রকম কাহিনী করছে, কওমি জননী উপাধি দিয়েও রক্ষা পায় নাই হেফাজতকে। সবসময় সারা জীবন ওই 5 তারিখের ওই হত্যাযজ্ঞর পরেও কিন্তু চাপে রাখে। হেফাজতে ইসলামের নায়েবে আমির আমাদের সঙ্গে আছেন, আমি কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই হেফাজতের বিষয়ে। আপনি যেটা বলছিলেন, আমি বলছি যে 7 বছর যে নিপীড়ন, আয়নাঘর, একটা গণতান্ত্রিক দেশে আয়নাঘর হয়, বন্দিশালা হয়, এটা ভাবা যায়? কোনো দেশে আছে? এটা হিটলার, মুসলিনি তো চেম্বার, গ্যাস চেম্বারে মেরে ফেলছে মানুষ। হ্যাঁ, এরকম বন্দি একটা লোককে 5 বছর 7 বছর একটা জায়গায় বন্দি রাখা, নিপীড়ন করা, এটি কোন গণতন্ত্র? সুতরাং এই জন্যই বলছি, এটা সহ্য করেও কত মানুষ হত্যা হয়েছে। আপনি বলেন তো দেখি, বিএনপির কয়টা লোক পরিবর্তন করছে? পার্টি করে নাই, এখনো ওই জায়গায় আছে। এবং ওরা 7 বছর পরে যদি ভোট দেওয়ার
17 বছর পরে ভোট দেওয়ার সুযোগ পায়, ঠিক ভোট একই জায়গায় দিবে। এবং আওয়ামী লীগ নাই, বিএনপি বড় দল এবং এই দলের সাথে ভোটের মার্জিন অনেক, সুতরাং যতভাবেই হোক না কেন বিএনপি সরকার ফর্ম করবে। এখন বিরোধী দল কে হবে এটা তো বলা মুশকিল, এটা আমার পক্ষে বলা মুশকিল। কারণ একবার জামাত ইসলাম নিরপেক্ষ নির্বাচন করছিল, 1টা সিট পাইছে, আর একবার করছে 3টা সিট পাইছে। হ্যাঁ, এবারে নেই, বাইরে নেই, পদ্ধতিতে নির্বাচন হলেও কি বিএনপি সরকার গঠন করবে? তাও করবে, কারণ পিআর সিস্টেমে হলে তো বিএনপি বেশি ভোট পাবে। তাই তখন যেটা হবে নেপাল ইসরায়েলের মতো হইতে পারে যেটা পিআর, কারণ আমাদের অতীত ইতিহাস বলে আওয়ামী লীগ এবং বিএনপি বড় দল ছিল, এরা কম বেশি 40% ভোট পাইছে। এবারে ধরেন আওয়ামী লীগ মাঠে নেই, সবার ভোট কিছু বাড়বে, ওই আওয়ামী লীগের ভোট তো কিছু কেন্দ্রে আসবে। হ্যাঁ, ধরেন বিএনপি 50% ভোট পাইলো কথার কথায়, তাহলে তো তাকে সরকার ফর্ম করলে 1%-এর রিস্ক নিয়ে তো 51% তো লাগবে। ওই পিআর সিস্টেমে কোনো দলের সাথে নিয়ে কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে। হ্যাঁ, সুতরাং পিআর সিস্টেমে হলে বিএনপি যে এককভাবে সরকার গঠন করে ফেলবে এটাও বলা মুশকিল। তবে ইলেকশনের সময় হয় কি, ইলেকশনের আগে কিন্তু আমাদের বাংলাদেশে সবচেয়ে জোয়ার ওঠে একদিকে, বড় পার্টি যেহেতু জোয়ার উঠে যেতে পারে, উঠে পড়লে তাহলে একসাথে পাই যাবে। অনেকে তো মনে করে 2/3 মেজরিটি পাইতে পারে, কারণ ইসলামিক দলগুলোর ভিতরে যে আত্মিক রিলেশনটা ঘটবে না। ইলেকশন ঐক্য হতে পারে, আত্মিক রিলেশন হবে না, কারণ তাদের নীতি আদর্শ অনেক ফারাক। জি, আত্মিক রিলেশন হবে না কাশেমি ভাই বলছিলেন। আজিজ ভাই, আমি একটু বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি আলোচনা। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন মাওলানা আহমদ আলী কাশেমি, নায়েবে আমির হেফাজত ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস। সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। বিরতিতে যাবার আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আমি এবার কাশেমি ভাইকে দিয়ে শুরু করতে চাই। একটু পেছনের দিকেই যেতে চাই যে হেফাজতে ইসলামের আমরা শাপলা চত্বরের ঘটনা জানি, আজকে আপনার সেখানে একটি সাক্ষ্য ছিল ট্রাইব্যুনালে। এই ব্যাপারে কি কিছু বলবেন, যে সেই মামলার অগ্রগতি কতদূর বা বিচার প্রক্রিয়া নিয়ে একটু আমাদেরকে যদি জানাতেন। এখন পর্যন্ত যে ট্রাইব্যুনালে মামলা, ওনারা তদন্তের পর্যায়ে সাক্ষ্য টাক্ষ্য মানে এগুলো নিয়ে মামলাকে গুছাইবার চেষ্টা করতেছে আর কি। মানে যে মামলা মানে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য গুছানোর যে অবস্থাটা, সেই অবস্থানে আছে। তবে তারা আন্তরিক, আশা করি যে এটার একটা ফলাফল হবে দেশের মানুষ। কারণ হেফাজতে যেই মানে শাপলা চত্বরে কতজন মারা গেছে, কিভাবে ঘটনা, কিন্তু ঘটনা যে একটা হেফাজতে 5 তারিখে ঘটছে রাত্রে, এটা তো আর কোনো মিথ্যা না। এবং ঘটছে কাদের দ্বারাতে? তৎকালীন শাসক গোষ্ঠীর, তাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা সেখানে ইয়ে করছে, অপারেশন। আপনি কি ট্রাইব্যুনালের একজন সাক্ষী ওই ঘটনা? আমি হ্যাঁ সাক্ষী। জি, সে ব্যাপারে কি আজকে কোনো কথা হয়নি? জাস্ট সে ব্যাপারে কথা হয়েছে, মানে যেহেতু আমি হেফাজতের শাপলা চত্বরে ওই 5 তারিখের রাতে আমি সেই মঞ্চে লাস্ট পর্যন্ত আমরা ছিলাম, জুনায়েদ বাবুনগরী সাহেব সহ, মানে সর্বশেষ ব্যক্তি আমরা ওই মঞ্চে, যখন এটা একবারে অবস্থান থাকার আর পরিবেশ নাই, তখন আমরা নিচে নামার পরে আমরা আত্মরক্ষার না, মানে আমরা জনগণের চাপেই একদিকে সোনালী ব্যাংকের পাশে একটা বিল্ডিংয়ে আমরা বাড়ি রাত্রের অবশিষ্ট অংশ আমরা ছিলাম। আর এখানে হাজার হাজার সাউন্ড গ্রেনেডের আওয়াজ, গুলির আওয়াজ, এগুলো আমরা শুনতেছিলাম। তো এই অবস্থাটা সহ মানে ওদিন রাত্রে আমরা কি দেখেছি, বিকালবেলায় কি দেখেছি, আহমদ শফি সাহেব কেন শাপলা ইয়েতে মানে আসতে পারলেন না, ওনাকে আসতে দেওয়া হয় নাই, ইত্যাদি অনেক ব্যাপারই তারা জিজ্ঞাসাবাদ করছে এবং এগুলো নোট করছে আর কি। জি, আরেকটি বিষয়ে জানতে চাই হেফাজত ইসলামের ওই সমাবেশ নিয়ে, আসলে কতজন ওই ঘটনায় আসলে সেদিন মারা গিয়েছিলেন? আসলে সেরকম কোনো মানে সঠিক সংখ্যা কিন্তু আমরা জানি না, যে আসলে কত সংখ্যা। এই সমস্ত সংখ্যা বাইর করার দায়িত্বটা ছিল সরকারের। এখানে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু মানুষ, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষ ছিল, ঢাকা শহর যাদের অচেনা ছিল, সেখানে সেভাবে বিদ্যুৎ বন্ধ করে যে হামলাটা হয়েছে, এটা আমাদের এতে বিভিন্ন সময় যে আমরা বাইর করার চেষ্টা করছি যে এখানে শতাধিক লোকের হতাহতের কথা,
অধিকার নামক একটা সংস্থা, তারা 61 জনের একটা তালিকা প্রস্তুত করছিলেন, তাই না? যেটা আদিলুর রহমান, আসলে কারোর মিলে না, কারোর সঙ্গে কারোর মিলে না, বিভিন্ন এতে। আর এটা হয়েছে কি, পরের দিনও কিছু মানুষ মারা গেছে, অর্থাৎ 6 তারিখ মনে করেন কিছু মানুষ এই যে মাদানীনগর এই এলাকায়, মানে নারায়ণগঞ্জের কি সিদ্ধিরগঞ্জ ওইদিকে, আবার হাটাজারিতে। তো সুতরাং এই সবগুলো কেউ এটাকে হেফাজতের মূল এর সাথে অ্যাড করে দিছেন, আর কেউ এটাকে আলাদাভাবে করছেন। কিন্তু আপনাদের সমাবেশেই ছিলেন তারা, যারা আসছিলেন, যারা মারা গেছেন, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো তালিকা, নির্ভুল বা সঠিক কোনো তালিকা নেওয়া হয়েছে? আমরা উদ্যোগ নিয়েছি এবং সেটা কিছু তালিকা করা হয়েছে। অনেক শহীদদের পরিবারদেরকে আমরা দেখেছি বা তাদেরকে গত রমজানেও ডাকা হয়েছে। আর ওর চেষ্টা করতেছে যে যারা বিভিন্ন তথ্যের মাধ্যমে যারা ওই দিন শাহাদত বরণ করছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করার এবং সেই ফ্যামিলিগুলোর প্রতি আমাদের যে একটা সহানুভূতি, তাদের প্রতি খোঁজখবর নেওয়া, এবং সেই সবার মামলাটাই মানে হেফাজত এখন চেষ্টা করতেছে যাতে বিচারের আওতায় আসে। জি, আমরা বুঝতে পেরেছি। আর আরেকটি বিষয় আমি সবসময় আলোচনা হয়, যেটি হচ্ছে যে হেফাজত ইসলাম আমরা জানি যে একটি অরাজনৈতিক সংগঠন, কিন্তু এর সঙ্গে আপনি নিজেও খেলাফত মজলিসের রাজনীতির সঙ্গে আছেন, বা যারা আরও আছেন তারাও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, বিভিন্ন পদেও তারা আছেন। এই জায়গাটিতে আসলে কি, মানে অরাজনৈতিক সংগঠনের সঙ্গে আপনারা আছেন, তারপর আবার রাজনীতির সঙ্গেও আছেন, এটিতে কি আসলে কোনো বাড়তি সুবিধা আপনারা পান হেফাজত ইসলামের এই ব্যানার থেকে? আসলে যে সবাই হেফাজত ইসলামের বাড়তি সুবিধা হইল এটা যে এটা যদি মানে ইসলামী কোনো ইস্যুর উপরে কথাবার্তা বলি, তখন যেটাকে সবাই ঐক্যবদ্ধভাবে মনে করে যে এইটার সাথে আমরা একমত আছি। কিন্তু রাজনৈতিক প্রক্রিয়াতে বিভিন্ন ভিন্ন মতে ভিন্ন প্ল্যাটফর্ম আছে। সুতরাং আমরা মনে করি রাজনৈতিক অঙ্গনে ভিন্ন প্ল্যাটফর্মে থাকলেও আমরা দিনই সেই আন্দোলনের মধ্যে সবাইকে এক প্ল্যাটফর্মে পাই, এটাই হলো আমরা বেশি সুবিধা পাই। মানে সবাইকে এক প্ল্যাটফর্মে আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে আনতে পারি, যে এখানে শুধু দিনই ব্যাপার, মানে ইসলাম এবং মুসলমানদের স্বার্থে কোথাও আঘাত হইলে সেটার প্রতিবাদে এই প্ল্যাটফর্মে আইসা সবাই প্রতিবাদ করতে পারে, এবং এটাকে মনে করে যে আমাদের সম্মিলিত সবার একটা প্ল্যাটফর্ম। হেফাজত ইসলাম কি সেই প্রতিবাদগুলো কি করে ইসলামিক ক্ষেত্রে? যেসব জায়গায় আমরা দেখি দেশে বা দেশের বাইরে, আমরা মধ্যপ্রাচ্যের কথা বলতে পারি, গাজায় আগ্রাসনের কথা বলতে পারি, এটি নিয়ে অনেক কথা হয় যে ইসলামী দলগুলো বা হেফাজত ইসলাম এই ব্যাপারে সোচ্চার নয় কেন? না, আপনার সোচ্চার, অবশ্যই সোচ্চার আছে, তবে মানে কেউ মনে করে যে এটাকে সোচ্চার হইয়া মানে এই আন্দোলনের কর্মসূচি একের পর এক দিতে থাকা, সেইটা হয়তো হেফাজত ইসলাম করে না। হেফাজত ইসলাম তো গাজার নিয়ে আন্দোলন করছে বা বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমরা বাহিরের দেশের থেকে আমাদের শুধু প্রতিবাদী কর্মসূচি ছাড়া তো আর এখানে কিছু করা যায় না। সুতরাং প্রতিবাদী কর্মসূচিটা বৃহৎ আকারে হেফাজতের প্ল্যাটফর্ম থেকে হয়, এবং সেগুলা বিভিন্ন সংগঠনের প্ল্যাটফর্ম থেকেও সেগুলার প্রতিবাদ হয় ভিন্নভাবে। হ্যাঁ, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে হেফাজত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা হয় হেফাজতের পক্ষ থেকে। আগেও করা হয়েছে, এখনো সামনেও করা হবে। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় হেফাজত ইসলাম কি আসলে অরাজনৈতিক প্রতিষ্ঠান? আমরা জানি, তারপরে কি সেখানে কি রাজনীতির কোনো বিষয় আপনি দেখেন? না, দেখেন, যা ইসলামিক দলগুলোর ভিতরে অনেকগুলো প্রশ্ন কিন্তু সাধারণ লোক যারা ইসলামিক দল করে না আছে। যেমন সবগুলো ইসলামিক দল কিন্তু শরিয়া আইন চায়। শরিয়া আইনটা কি কখনো মুখে বলে না, কারণ এটা বললে যারা কিছু ইসলামিক দলের বাইরে তারা আতঙ্কিত হবে। এই শরিয়া আইনের যে বিচার ব্যবস্থা, এটা বলে না। দ্বিতীয়ত ধরেন আপনি যেটা বলেছিলেন যে হেফাজতের যেদিন অপারেশনটা হয় 5 তারিখে, সেদিন আমি দৈনিক বর্তমানে জয়েন করেছিলাম। দিলকুশা আমার অফিস ছিল 8তলায় হঠাৎ করে কারেন্ট চলে গেছে এবং সাউন্ড গ্রেনেড, গুলি, তীব্র আওয়াজ এবং চিৎকার এগুলি শোনাচ্ছে। কিন্তু আমিও কিন্তু ওয়ালের ধারে মাথা নিচু করেছিলাম ভয়ে। ওখানে যে মারা গেছে এতে কোনো সন্দেহ নেই,
মারা গেছে এবং অসংখ্য লোক মারা গেছে, কিন্তু আমার কাছে আশ্চর্য যে এগুলো মূলত ছিল কওমি মাদ্রাসার প্রধানত লোক। এটা কেন সংখ্যা বের করতে পারবে না? মুক্তিযুদ্ধে এখনোটাই সবার কাছে, আমি সিটি কাশিমি ভাইয়ের কাছে আমি বলছিলাম, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি বলা হয় যে আপনারা এই হেফাজতের সবাই কারা গিয়েছিল কারা ফেরে নাই, এটা হলেই তো বেড়ে যায়। যেমন মুক্তিযুদ্ধ এখন ভুয়া মুক্তিযুদ্ধ অনেক আছে, এখনো গ্রামে যদি আপনি জরিপ করান তাহলে আপনি বের করতে পারবেন কে কে কতগুলো ভুয়া আছে, কিন্তু এইটা কেউ করে না। হেফাজতের ওই সভায় আপনার মানুষ মারা গেছে, এতে কোনো সন্দেহ নাই। অপারেশন হয়েছে, সাউন্ড গ্রেনেড, গুলি, সব কারেন্ট অফ করে দিয়ে, বন্ধ করে দিয়ে, তা আপনার লোক মারা গেছে, এটা তো সত্য, কিন্তু সংখ্যা কেউ বের করতে পারে না। আদিলুর রহমান সাহেব তার প্রতিষ্ঠান থেকে বলছিল 61 জন, এরপরে ওইটা বের করার পরে তাকে তো সারা জীবন জেল কাটতে হলো, আওয়ামী লীগ থাকা পর্যন্ত জেল কাটতে হলো, এখন উপদেষ্টা। কিন্তু আমার বক্তব্য হলো যে হেফাজতে ইসলাম কেন পারবে না, এটার কোনো লজিক নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানে তখনই গোপনে, যত চাপেই থাকুক, তারা তো গোপনে গোপনেও আনতে পারতো কার প্রতিষ্ঠানে কতজন আসছিল, কে আনছিল, বা কে আসছে কে ফেরে নাই। এটা তো এটা খুব অসম্ভব কাজ না আমার কাছে, না এটা অসম্ভব কাজ না। ওনারা ধরেন এখন কোর্টের ট্রাইব্যুনালে উঠছে, এখন তো কোর্ট তো বিচার তো স্পেসিফিক উদাহরণ প্রমাণ চায়। এখন যদি কয় না অনুমানে শখানেক মারা গেছিল, এটা করলে তো কোর্ট তো এটার উপরে রায় দিতে পারবে না, তখন তো কোর্ট ফেসিবাদের কোর্ট, এটা করলে তো হবে না। কোর্টকে স্পেসিফিক বলতে হবে, নাম ধাম দিয়ে অমক অমক মারা গেছে, যত অন্ধকারেই মারুক, এই কথা করলে তো কোর্ট বিচার করবে না। কোর্ট তো স্পেসিফিক সাক্ষী যাবে, স্পেসিফিক। ধরেন আমি নিজে ছিলাম উপস্থিত, আমি তো বলতে পারবো না কজন মারা গেছে, আমি এইটুকুই বলতে পারবো ওটা অন্ধকার হয়েছে, ওখানে সাউন্ড গ্রেনেড মারছে, ওখানে গুলি করছে, ওখানে অনেক কান্নাকাটির শব্দ আমি শুনছি, এ পর্যন্তই বলতে পারি। আর অনুমানে বলতে পারি অবশ্যই লোক মারা গেছে, কয়জন লোক মারা গেছে সেটা তো আমি বলতে পারবো সেটি তো আমরা সবাই জানি। এরকম এটার দায়িত্ব, বেসিক দায়িত্ব আমার মনে হয় যে হেফাজতের, যে তাদের সদস্য কতজন মারা গেছে তারা এই হিসেবটা কোর্টে দাখিল করা উচিত, নাম দাম সহ, ঠিকানা সহ। জি, সেই বিষয়টি আমি আসলে হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাশিমি ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। এবার যেহেতু আজিজ ভাই একটি প্রসঙ্গ তুললেন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনারা কথা বলেন সবসময়, বহুদলীয় গণতন্ত্রে আসলে সেটি কি সম্ভব, শরিয়া ভিত্তিক আইন বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা? না, শরিয়া, ওই যে আমাদের আজিজ ভাই যেটা বলেন যে শরিয়া আইনের কথা আমরা বলি, কিন্তু শরিয়া আইন কি এটা আমরা বলি না। জি, শরিয়া আইন তো কিছু, এটা আমরা একটু যদি আমাদেরকে বলতেন আমাদের দর্শকদের জন্য। শরিয়া আইন বলতে একটা শব্দ দিয়ে আমরা বলি, কিন্তু শরিয়া আইন বলতে কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। এবং আমার আজিজ ভাই আরেকটা বললেন যে শরিয়া আইনটা কেন বলি না আমরা, যে মানুষ আতঙ্কিত হয়ে যাবে। ভাই, মানুষ আতঙ্কিত হবে কেন? শরিয়া তো এমন কিছু ভয়ঙ্কর কিছু না যে মানুষকে এরকম করে ফেলবো যে মানুষ শরীয়ত মানতে হইলে খুব কষ্টের মধ্যে পড়ে যাবে। শরীয়ত তো আমাদেরকে আল্লাহ দিয়েছেন, তো আল্লাহ পাক তো আমাদের সাধ্যের বাহিরে কোনো নির্দেশ অবশ্যই তিনি করেন নাই। আমরা যতটুকু নির্দেশ পালন করতে পারবো ততটুকুই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। মানুষের সাধ্যের বাইরে আল্লাহ পাক কোনো বিধান দেন না। এবং সমাজের শৃঙ্খলা ফিরাইবার জন্য অনেক সময় কিছু কিছু আইনকে মনে হয় যে কঠোর আইন, তাই না? কিন্তু এর চেয়ে কঠোর কিন্তু ব্যবস্থা, এর চেয়ে কঠোর জিনিস আইন আমাদের দেশে চলছে। আমরা মনে করি যে চুরি করলে হাত কেটে ফেলবে, এটাকে খুব কঠিন আইন আমরা মনে করি। আরে ভাই, একটা হাত কাটার দ্বারাতে হাজার হাজার চুর ঠিক হয়ে যাব, সমাজ আর চুরি হবে না। যে মানুষের তো আমাকে চুরি করলে হাত কেটে ফেলবে। এখন সমাজে কত ধরনের চুর আছে, মনে করেন চুরের তো সীমা নাই। যাকে যেই প্রজেক্ট দিয়ে বসাই এখানে লক্ষ কোটি টাকা চুরি হয়ে যায়। সুতরাং চুর বলতে খালি আপনার 10 টাকার মোবাইল চুরি করলে অভাবী চোর আর স্বভাবী চোর। তো বিভিন্ন কলমের খোসায় বিভিন্নভাবে চুরি চামারি হচ্ছে, এগুলোর কোনো বিচার হচ্ছে না। তা আমরা চাই যে দুর্নীতিমুক্ত সমাজের কথা সবাই বলে, তাহলে ইসলামী সমাজ আসতে সেখানে দুর্নীতি হবে না। আমরা বলি যে আইনের শাসনের কথা বলা হয়,
তো শরীয়ত তো যেমন যেই আইনের শাসন দ্বারাতে শরীয়ত পরিচালিত হয়। আমরা বলি যে মনে করেন একজন রাষ্ট্রপ্রধান হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ঘটনা বলতে চাই না, উনি কোর্টে গেছেন, ওনার নিযুক্ত প্রধান বিচারপতি সাক্ষ্য প্রমাণের অভাবে ওনার বিরুদ্ধে রায় দিলেন, আর উনি ওই রায় মেনে আসলেন। সাক্ষ্য প্রমাণটা ওনার পক্ষে ছিল না, আমি ঘটনাটা বলতে চাই না, ঘটনা তো লম্বা হয়ে যাবে। তো তখন কি হলো, তিনি প্রধান বিচারপতির রায় তিনি মানলেন। মানার পরে হইল কি, যে যার পক্ষে রায় গেল সে তার মধ্যে একটা তৈরি হইল যে আমি তো আসলে অপরাধী, মৃত্যুক, আমার পক্ষে রায় আসছে, শুধুখানি উনি সাক্ষী অ্যাকসেপ্ট করতে পারলেন না। এই জন্য আমিরুল মুমিনীর পক্ষ থেকে সে ইসলাম গ্রহণ করছে, ওই ইহুদি। তাহলে বোঝা গেল ইসলামী অনুশাসন যেখানে দেখা গেছে যে অনেকে আতঙ্কিত হয় যে দেখেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা একজন খ্রিস্টানদের মূর্তির নাক ভেঙে ফেলছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলবেন যে তাদের ধর্মীয় স্বাধীনতা আছে, তার ধর্ম তাকে পালন করতে দিতে হবে, এটা আবার বানায় দেওয়ার নির্দেশ করছে। কেন? তাহলে এই যে শরিয়া আইনকে আতঙ্কিত করে একটা সমাজ, যে শরীয়তের আইন হইলে তোমাদের অনেক কিছু, নারীরা যদি মনে করে যে শরিয়া আইন হইলে নারীরা একেবারে ঘরের ভিতরে বন্দী হয়ে যাবে, এটা মিথ্যা অপপ্রচার। শিক্ষা দীক্ষায় তারা পিছিয়ে পড়বে। দেশ পরিচালনা করতে হইলে তো ভাই সবাইকে লাগবে। সুতরাং বিভিন্ন ক্ষেত্র এইটার বিস্তারিত তো, শরিয়া আইন তো একটা সংক্ষিপ্ত শব্দ আমরা বলি, কিন্তু এটার বিস্তারিত তো জনগণের সামনে পেশ করা হয়নি। তো সুতরাং শরিয়া আইন মানে আল্লাহ প্রদত্ত আইন। আল্লাহ প্রদত্ত আইনের দ্বারাতে যদি আমরা শাসিত হই, তখন আমরা সবার অধিকার রক্ষা পাবে। আজকে তো অধিকারের জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করি, এক একজনে এক এক অধিকারের জন্য আন্দোলন। এই যে কয়দিন আগে আমরা একত্রে আন্দোলন করছি, এখন আবার আমাদের মধ্যে বিভক্তি এসে গেছে। সেটা স্বার্থের বিভক্তি, তাই না? এখন আমাদের স্বার্থের বিভক্তি। কিন্তু ওই সময় মনে হয়েছে একমাত্র সমস্যাটা আগে মাথার থেকে যাক, সমস্যাটা দূর হয়েছে, এখন কিন্তু আমরা আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যে শরিয়া আইনকে আমরা এই দেশে জোর করে প্রতিষ্ঠিত করতে চাই না, এটাও মনে রাখতে হবে। শরিয়া আমরা চাই যে জনগণ আগে বুঝুক যে শরিয়া আইনের আসলে আমাদের দ্বারাতে লাভ। হ্যাঁ, জোর করে আমরা শরিয়া আইন চাপাইয়া দিতে চাই না, কারণ আল্লাহ পাক তো দিছে এই আইন। হ্যাঁ, সুতরাং আল্লাহ যে আইন দিছে এটা মানুষের কল্যাণের জন্য, এবং মানবতার কল্যাণ এখানে হবে। তো শরিয়া আইনে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এই যে আইনটা আমার বিপক্ষে যেতে পারে, কিন্তু এই আইনের দ্বারাতে সমাজের সার্বিক শৃঙ্খলা ফিরে আসবে। যে সার্বিক শৃঙ্খলা ফিরে আসার জন্য কোনো কোনো ক্ষেত্রে একটু কঠোর হইতে হয়। এই কঠোরতাটা দ্বারাতে দেখা যায় যে সবার উপকার হয়। একজনের উপর কঠোরতা হইল, কিন্তু উপকার হইল অনেক মানুষের। তো এই জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইসলামী দলগুলা শরিয়া আইনের পক্ষে কথা বলবে, জনসাধারণকে বুঝাবে। তখন জনসাধারণ যদি বুঝে যে শরিয়া আইনের পক্ষে জনসাধারণ যায়, তাহলে আপনারা করেন। দেখেন আপনাদের সম্প্রতি কিছু বক্তব্য আছে যে কেউ বলছে যে শরিয়া আইনে আমরা বিশ্বাসী না। আরে ভাই, আপনি যে শরিয়া আইনে বিশ্বাসী না যে বলেন, আপনি বলতে পারেন শরিয়া রাষ্ট্রীয়ভাবে সব শরীয়তের আইনে আপনি বিশ্বাস তো এটা করতে হবে। আপনি বলতে পারেন যে শরিয়া আইন সবগুলা প্রয়োগ আমরা করি না, এটা বলতে পারেন। বিশ্বাসী না করলে আপনার মা বাপের বিবাহটা তো হইলো শরিয়া আইনে হয়েছে, আপনি সেই বৈধ সন্তান হয়েছেন, তো আপনি শরিয়া আইনে বিশ্বাস করেন না কি? আরও অনেক জিনিস, এইটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে, এইটা হালাল, এটা হারাম, এগুলো কিন্তু অনেকটা আপনি মানেন। তো শরিয়া আইন কিন্তু অনেক জায়গায় মানেন, অনেক কিছু হারাম থেকে আমরা বাঁচি। তাহলে এটা কেন বাঁচি? এটা দেশের আইনে না, শরীয়তের আইনের কারণে ওই হারাম থেকে আমরা বাঁচি। জিনা ব্যভিচার থেকে আমরা অনেক সময় বাঁচি, কেন? মনে করি যে আল্লাহর কাছে এটা হারাম করে দিছে। তো এই হারাম থেকে মানে শরিয়া আইনে বিশ্বাস করে না, এই কথাটা ঠিক না। শরিয়া আইন আমরা অনেক জায়গায় প্রয়োগ করি না, কিন্তু অনেক ক্ষেত্রে শরীয়তকে মানি। আরেকটা কথা আপনি জানেন, যারা শরীয়তের ব্যাপারে এই ধরনের কথা বলে এবং তারা ভিন্ন দেশের প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য এরকম শব্দ ব্যবহার করে যেগুলো আওয়ামী লীগ কয়েকদিন আগে ব্যবহার করছে, সেই শব্দগুলো ব্যবহার করিয়া তাদের অনুকম্পা নিয়ে দেশের ক্ষমতায় আপনারা যদি আসতে চান, তারপরেও আবার চিন্তা করে যে মানুষকে, দেশের যারা শরীয়তের আইন মানে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য আবার ভিন্নভাবে বলেন যে আমরা শরিয়া আইনের পরিপন্থী কোনো আইন করব না। তাহলে বোঝা গেল কি যে এইটাও কিন্তু এক শ্রেণীর মানুষকে আপনারা আয়ত্তে রাখতে চান, যে কোরআন সুন্নাহ বিরোধী আমরা কোনো আইন করব না। আবার
শরীয়ত মানে সে সমস্ত মানুষের সাথে আপনারা সাক্ষাৎ করেন নির্বাচনের আগে, এইগুলোও কিন্তু আপনারা মানুষকে একটা দুকাবাজি করার জন্য বলেন, যে একটা মানুষ বুঝুক যে আমাদের সাথে ওনারা আছে, এই হুজুরও আমার সাথে আছে, এই হুজুরও আমার সাথে আছে। তাহলে বুঝা গেল এই গুজামিল না দিয়া, মানে ভালোভাবে আমরা তো শরিয়ত আইনের কথা বলি যে এটা প্রতিষ্ঠা করতে হবে, মানুষের কল্যাণ এই জায়গায় প্রতিষ্ঠা করতে পারতেছি না, চেষ্টা করতেছি। আলেম উলামাদের কথাই কিন্তু মানুষের অনেক জিনিস থেকে বিরত থাকে। সর্বোচ্চ রাষ্ট্রীয় আইনের মধ্যে আমাদের অনেক কিছু আমাদের দেশে নাই, কিন্তু এই দেশের আপাময় সমাজ ব্যবস্থার মধ্যে যতটুকু ইসলাম আছে, শরীয়তের যে আইন কানুনগুলা মানুষ মানে, এইগুলা কিন্তু আলেম উলামাদের থেকে শুনিয়া বা জাইনিয়া বা পইরা এইগুলা কিন্তু মানতেছে, এইগুলা কিন্তু তারা বিরোধিতা করতেছে না, মানতেছে। জি, আমি আজিজ ভাইয়ের কাছে আসবো যে শরিয়া আইন এবং প্রচলিত আইন যেসব নিয়ে আছে, সেই আইন নিয়ে আসলে বিরোধটা কোথায়? আমাদের দেশের সবাই ইসলামোফোবিয়া একটি আলোচনা কয়েকদিন ধরেই চলছে। না, বিষয়টা হলো, ধরেন আপনি যদি খুন করেন প্রমাণিত হয়, তাহলে প্রচলিত ফৌজদারি আইনে আপনার ফাঁসি হবে। হ্যাঁ, আপনি যদি জেনা করেন, আপনি যদি অবিবাহিত হন, জেনা করেন, তাহলে আপনাকে 80 ডোররা মারা হবে। আর যদি আপনি বিবাহিত হয়ে আপনার জেনা করেন, তাহলে আপনাকে পাথর মেরে, পাথর নিক্ষেপ করে আপনাকে হত্যা করা হবে। আপনি কাউকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে। আপনি এখন ধরেন আমাদের পুণ্যভূমি হলো আপনার সৌদি আরব, আমরা অনুসরণ করি না, ওখানে নামাজ হলে পরের দিন ঈদগাহ নামাজ পড়ি না। ওখানে তো আমরা প্রবাসী, আমরা মেয়ে পাঠাতে পারি না, মেয়ে পাঠাতে পারি না, কোনো মেয়ে তো এসে অক্ষত আসতে পারে না। হ্যাঁ, ওখানে শরিয়া আইন ঠিকই আছে, কিন্তু শরিয়া আইন ফাংশন করে না। আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় যে শরিয়া আইনটা পরিষ্কার। যেমন ধরেন, আমি পরিষ্কার বলি, জামাত ইসলামের আমি আমিরের বক্তৃতা শুনলাম, যে উনি বলতেছেন, বক্তৃতা দিতে বলছেন, আমি মঞ্চে পড়ে গেছি 3 বার, আমাকে সবাই ধরে উঠাইছে এবং আমাকে বক্তৃতা দিতে না করেছে। হ্যাঁ, আমি মারা যেতে পারি। আমি তো শেষ বক্তব্য উনি করলেন যে না, আমি বক্তব্য দেব, যতক্ষণ আমার শ্বাস আসে বক্তব্য দেব, আমি যদি মারা যাই আমি জান্নাতে চলে যাব। কি করে উনি জান্নাত বুঝলেন? কি করে তিনি বুঝলেন জান্নাতে যাবেন? 1, 2 হচ্ছে ওনারা জামাত ইসলামের তরফ থেকে অনেকেই ভোট চায়, এই কথা বলে ভোট চায় যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেঁচতে যাবেন। বলেন, সাধারণ জনগণ কনফিউজ না? মিথ্যা কথা না? আরে হাসিমি ভাই তো অনেক ধর্মীয় ব্যক্তি, উনি তো দিনদার মানুষ, উনি বুঝবেন। আল্লাহ কোরআনে আছে, আল্লাহ দোস্ত বেজত তৈরি করছে, আল্লাহ আপনার বিচার করবেন, আল্লাহ বেস্ত দোজককে পাবে তা নির্ধারণ করবেন। এখানে আমি ব্যক্তি পার্টি করি, এখানে আমাকে ভোট দিলে বেঁচতে যাব, কি করে বলে? তো ওই সময়ই আল্লাহর অধিকার ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়, ওই দিনই তার জন্য দোজক বরাদ্দ হয়েছে। এটা হলো আমার ব্যক্তিগত অপিনিয়ন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ছোট্ট একটি প্রশ্ন করব কাশিম ভাইকে দিয়ে, সেই প্রশ্ন দিয়ে শেষ করব। আপনি নির্বাচিত হলে বা আইন প্রণয়নের সুযোগ পেলে আপনি কোন ধরনের আইন করতে চান বাংলাদেশের জন্য, খুব সংক্ষেপে? ব্যাপার হলো কি, আমরা এই বর্তমান এই নির্বাচনে আমরা নির্বাচিত হইলেই যে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করে ফেলতে পারবো, সেটা তো আপনার যদি সেই সুযোগটি থাকে কখনো আসে, অবশ্যই সেক্ষেত্রে আপনি আমার যদি সুযোগ হয় তাহলে তো অবশ্যই আমরা আল্লাহ প্রদত্ত আইন সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করব। প্রথম কোন কাজগুলি করবেন আপনি, খুব সংক্ষেপে? মানে আল্লাহ প্রদত্ত আইন তো প্রথম আর দ্বিতীয় কিছু নাই। আমরা বাংলাদেশের ক্ষেত্রে কোন জিনিসগুলো মনে হয় যে এইটি প্রথম কাজ হওয়া উচিত? মানে আসলে আমরা মনে করি যে না, দুর্নীতি তো অবশ্যই শরীয়তে দুর্নীতিকে আমাদের সমাজে ছেয়ে গেছে। সুতরাং আমরা মনে করব যে আইনগুলোর দ্বারাতে জনকল্যাণ হবে, সেই আইনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা প্রয়োগ করার চেষ্টা করব আর কি। জি, আজকে আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।